আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা ৪৫। এলড্রা প্রাসাদের চারপাশ আজ যেন আলোয় ভেসে যাচ্ছে। সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে তখন থেকেই রাজপ্রাসাদের আকাশ জুড়ে উড়ছে রঙিন পতাকা, ঝুলছে সোনালি ফেস্টুন, সঙ্গীতের মৃদু ধ্বনি বাতাসকেও করে তুলছে সুরেলা। আজ এলড্রা রাজ্যের ২ অভিজাত ড্রাগনের বিবাহোত্তর সংবর্ধনা রিসেপশন। প্রাসাদের পশ্চিম স্তরে রয়েছে এক বিশাল রাজসভা, যেখানে সজ্জিত হয়েছে অসংখ্য সিংহাসন সদৃশ চেয়ার, মোহরাতর মতো বিছানো গলিচা আর সুবাসিত ফুলের মালা। রাজার আসনে বসে আছেন স্বয়ং জেনথ ড্রাকনিস নিজে, এবং তার পাশে অভিজাত্য আর আভার প্রতীক ভেনাসের দেবতা আব্রাহার। অতিথিরা আসছেন দূর দূরান্ত থেকে, ড্রাগনের উপত্যকা থেকে, বিভিন্ন রাজ্য থেকে। মহামহিম যোদ্ধারা, শিল্পী, বিজ্ঞানী এবং কূটনীতিকদের কাতার। সন্ধ্যার আলো যখন লাল আভা ছড়াতে শুরু করেছে, ঠিক তখন রাজদ্বার খুলে যায়। প্রথমে প্রবেশ করেন থাইরিনিয়াস আর আলবিরা। থাইরিনিয়াস পরেছে গাঢ় নীল রঙের ব্লেজার স্যুট, তাতে সোনালি বোতাম আর রাজকীয় এমব্রয়ডারি। চুল সামান্য পেছনে ব্রাশ করা, আর এক নির্ভীক কোমল হাসি তার মুখে। আলবিরা আজ স্বপ্নময় রূপে হাজির হয়েছিল। রূপালী সোনালি ছায়াযুক্ত একটি লম্বা গাউন পরেছে সে, যেন কাঁধ জোড়া থেকে নিচের দিকে লেহর মতো ভাসছে তার সৌন্দর্য। মাথায় হালকা টিয়ারা আর গলায় ঝুলছে নীলাভ রত্নের হার। এরপর প্রবেশ করে এথিরিয়ান ও সিলভা। এথিরিয়ানের পরনে ছিল কালো রঙের স্ট্রাকচার ব্লেজার, তাতে হালকা লাল ছোপ, আর কাঁধে থাকা সোনালি এলড্রা ক্রেস্টেজের ব্যাজ, পায়ে চকচকে লেদার বুট, আর মুখে চিরচেনা সেই আত্মবিশ্বাসী কোমলতা। সিলভা এক অসামান্য গাউনে আবৃত। মিষ্টি গোলাপি আর সাদার মিশ্রণে তৈরি গাউনটি তার কোমলতাকে এক স্বর্গীয় রূপ দিয়েছে। তার চোখে এক চিলতে সংকোচ, কিন্তু ঠোঁটে ছিল বিশ্বাসের আলো। দেবতা আব্রাহার ৪ নবদম্পতির দিকে তাকিয়ে এক মৃদু হাসি দেন এবং আশীর্বাদ উচ্চারণ করেন। তোমাদের হৃদয় যেন মেরে ধরে সত্য, ত্যাগ আর ভালোবাসার অমল স্বরূপ। আজ হতে তোমাদের বন্ধন চিরন্তন হোক। তারা যখন একে একে করে রাজমঞ্চে প্রবেশ করে, তখনও এলড্রা প্রাসাদের পূর্ব দিকের নারীকক্ষের দরজায় ব্যস্ততা তুঙ্গে। ফিওনা এখনও প্রস্তুত হতে পারেনি। তার পরনে ছিল রেশমি অভ্যন্তরীণ পোশাক, চুল খোলা, চোখে একটু অবিন্যস্তর ভাব। সিলভা আর আলবিরাকে সাজিয়ে দিতে গিয়ে কখন যে সময় গড়িয়ে গিয়েছে সে টেরই পায়নি। আলবিরার গাউনের পেছনের কুচি ঠিক করা, সিলভার কানের দুলে হীরার আলোকসজ্জা ঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কিনা, এসব খুঁটিনাটি দেখতে গিয়ে কেটে গিয়েছে ঘন্টার পর ঘন্টা। আয়নার সামনে দাঁড়িয়ে ফিওনা এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার চোখে ক্লান্তির রেখা, তবুও সেখানে এক অপূর্ব কোমলতা ছড়িয়ে আছে। আজ রিসেপশনে তার উপস্থিতি চাই রাজ্যের সকলের। আর সবচেয়ে বড় কথা, আজ জ্যাসপারের পাশে সে থাকবে পরিপূর্ণভাবে একজন এলড্রা রাজ্যের প্রিন্সের প্রিয়জন হিসেবে। চেম্বারাইডেরা দৌড়ে এসে চুল বাঁধছে, গাউন টান টান করছে, আঙুলে আঙুলে রত্ন জড়ানো অলঙ্কার পরাচ্ছে। এলড্রা প্রাসাদের আকাশ জোড়া রাজপথ আজ যেন আবার একবার নতুন করে জেগে উঠেছে। বর্ণময় পতাকার ঝলকানি, শুভেচ্ছার ধ্বনি আর আতিথেয়তার ব্যস্ততা ছাপিয়ে আজ এক গৌরবময় আগমনের মুহূর্ত। প্রাসাদের দক্ষিণ দ্বার খুলে দিয়ে গার্ডরা দাঁড়িয়ে থাকে সারি সারি বেঁধে। রাজকীয় রথে ধীরে ধীরে প্রবেশ করেন এলড্রা রাজপরিবারের সম্মানিত অতিথিরা। জ্যাসপারের মামা, তার পাশে পরিপাটি সাজে মামি, আর তাদের সঙ্গে মামাতো ভাই এলিন্ডর। জ্যাসপার দ্রুত এগিয়ে এসে সাদরে সম্বর্ধনা জানায়। মামা হালকা হেসে বলে ওঠেন, আমার প্রিয় ভাগ্নের এমন ঐতিহাসিক বিয়ে আমরা মিস করলাম, কিন্তু আজ তোকে একেবারে দেখে গর্ব হচ্ছে জ্যাসপার। মামি আদর ভরা চোখে ফিওনার খোঁজ করেন। আমাদের প্রিয় ভাগ্নের সেই মহারানীর সঙ্গে দেখা হবে তো নিশ্চয়ই আজ? জ্যাসপার মাথা নাড়ে। অবশ্যই মামি, তোমাদের আশীর্বাদই তো ওর জন্য সব থেকে বড় গহনা আজ। এর মাঝেই এলিন্ডার এগিয়ে এসে সোজা থাইরিনিয়াস আর এথিরিয়ানের দিকে 2 হাত বাড়িয়ে প্রাণখোলা হেসে বলে, ভাইয়েরা, অভিনন্দন। তোমাদের রাজকীয় বন্ধনে যে ঐক্য গড়ে উঠেছে তা রাজ্যের জন্য আশীর্বাদ। তোমাদের বরের সাজে অতুলনীয় সুন্দর লাগছে, শুধু রাজকীয় নয়, একেবারে দেবতার মতো। থাইরিনিয়াস মাথা ঝুঁকিয়ে হাসে। এখন তুমি এসেছো,
এবার তো বন্ধুদের সন্ধ্যাও জমে উঠবে। এথিরিয়ান হালকা ভুরুকুচকে মজা করে বলে, তবে এলিন্ডার, এবার বিয়ে করতে হলে তোমাকে কিন্তু ড্রাকনিসের মুখোমুখি হতে হবে। চারপাশে হাসির রোল পড়ে যায়। আজ রাজপথে আনন্দের ঢেউ, আত্মীয় বন্ধনে আরও শক্ত হলো এলড্রা প্রাসাদের ভিত্তি। এলড্রা প্রাসাদের বিশাল নৃত্যগৃহে আজ যেন নেমেছে এক জাদুকরী রাত। চারিদিকে ঝলমলে ঝাড়বাতির আলো, সুরের ঢেউ নাচছে বাতাস, আর রাজ্যের নানা প্রান্ত থেকে আসা অতিথিরা সুশোভিত আসনে বসে নিজেদের গুঞ্জনে মেতে আছে। থারিনিয়াস আলবিরা এথিরিয়ান সিলভার রিসিপশন শুরু হয়েছে। রাজা ড্রাকনিস আর জ্যাসপারের পক্ষ থেকে এই অভিজাত আয়োজন যেন এক অলৌকিক রাজ উৎসবে পরিণত হয়েছে। হঠাৎ করে ফিওনা তার কক্ষের দরজাটা খোলে। রাতের চাঁদের মতো স্নিগ্ধ আর অপার্থিবভাবে ধীরে ধীরে বেরিয়ে আসে সে। তার পরনে রাজকীয় সাদা গাউন, কোমরের নিচে নেমে আসা চুলের ঢেউয়ে লুকিয়ে আছে চাঁদের জ্যোৎস্না। তাকে দেখে মুহূর্তের জন্য স্থির হয়ে যাওয়ার মতো সুন্দর লাগছে। সে হাঁটতে থাকে সাবধান পায়ে, কিন্তু আত্মবিশ্বাসে পরিপূর্ণ। ঠিক সেই মুহূর্তে ঘটে অপ্রত্যাশিত এক মুহূর্ত। ফিওনা সিঁড়ির দিকে মোড় নিতে হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা লাগে। ফিওনা সামলে ওঠে, মাথা তোলে। তাকে হতবাক হয়ে দেখছে এক অচেনা যুবক, চোখে বিস্ময়, মুখে হালকা হাসি। সে যেন ঠিক প্রস্তুত ছিল না এমন কোনো সৌন্দর্যের মুখোমুখি হতে। হাই, যুবকটি অবশেষে বলে ওঠে, কণ্ঠে স্বতঃস্ফূর্ত বিস্ময় ও মুগ্ধতা। হু আর ইউ? ইউ আর লুকিং সো বিউটিফুল, লাইক ইউনিক। ফিওনা খানিকটা অবাক হয়, চোখ মেলে তাকায় এলিন্ডারের দিকে, অথচ এলিন্ডারের চোখ যেন আটকে গিয়েছে শুধু তার মুখে। মুহূর্তটা যেন সময়ের বুক চিরে জমে যাওয়া। সেখানে চতুর্দিকে আনন্দ গান, অথচ তাদের মাঝখানে দাঁড়িয়ে এক নিস্তব্ধতা। ফিওনা চোখে চোখ রাখে যুবকের চোখে, কণ্ঠে প্রশ্ন অথচ দৃঢ় এক সুর। পাল্টা প্রশ্ন করে, আপনি কি? যুবকটি হেসে ওঠে। সেই হাসির ভিতরে ছিল আত্মবিশ্বাস আর এক রহস্যময়। আমি এলিন্ডার, সে বলে। নিচে যে বর দেখছো, এথিরিয়ান, ও আমার মামাতো ভাই। তুমি কি এই ব্রাইডদের কেউ হও, কোনো আত্মীয়? ফিওনার ভুরু একটু কুঁচকে যায়, ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি ফুটে ওঠে। সে মাথা তোলে, গলায় হালকা গর্বের ছোঁয়া। আপনি যদি সত্যি ওদের মামাতো ভাই হন, তবে তো জানার কথা আমি কে। আমি প্রিন্স জ্যাসপারের স্ত্রী, এলিসন ফিওনা। সেই মুহূর্তে যেন সময় একদম একদণ্ড থেমে যায় এলিন্ডারের মুখে। তার চোখ বিস্ময় বড় বড় হয়ে যায়, কণ্ঠের স্বর খানিকটা নিচু, যেন নিজের বিশ্বাস হচ্ছে না। ও, তুমি সেই অর্ধমানবী পৃথিবী থেকে আসা। তার দৃষ্টিতে এবার যেন অন্য এক আবেগ খেলে যায়। সে ধীরে ধীরে বলে, তাই তোমাকে এত ইউনিক লাগছে দেখতে। ড্রাগন নারীদের থেকে তোমার চেহারা অনেকটা কোমলতা আছে, এক ধরনের মানবিক মায়া, যেটা চোখে লাগার মতোই। ফিওনা হালকা হাসি মুখে বলে, ধন্যবাদ। তারপর ধীর ধাপে সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়ায়। তবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এলিন্ডারের কণ্ঠ ভেসে এলো, এক সেকেন্ড। ফিওনা থেমে গেল। সে ঘুরে দাঁড়ায়। এলিন্ডার একটু এগিয়ে এসে মাথাটা নিচু করে কৌশলী ভঙ্গিতে বলে, তোমার গাউনের পেছনের চেইনটা খোলা। ফিওনা সঙ্গে সঙ্গে পিঠে হাত দেয়। চোখ মুহূর্তে বিস্ময় বড় হয়ে যায়। সত্যি পেছনের চেইনটা খোলা। সে এক হাতে পিঠের চেইন ধরে রাখে, কিছুটা অপ্রস্তুত আর বিব্রত হয়ে। ফিওনা নিজের হাত দিয়ে পিঠের চেইন লাগানোর চেষ্টা করে। তখনই এলিন্ডার একটু নরম সুরে বলে, সবাই নিচে ব্যস্ত, চাইলে আমি সাহায্য করতে পারি। ভয় পেও না, আমি চোখ বন্ধ করে রাখবো। কিন্তু তুমি এভাবে নামলে নিচে সবাই তোমার সুন্দর পিঠ দেখে ফেলবে। তোমার মতো একজন প্রিন্সের ওয়াইফের জন্য তা মানায় না, তাই না? ফিওনার গলার কাছে কিছু যেন একটা আটকে গিয়েছে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ঝড়ের বেগে এক ঝাপটার হাওয়া যেন পাশ দিয়ে বয়ে যায়। এক মুহূর্তের মধ্যে ফিওনার সামনে এসে দাঁড়ায় জ্যাসপার। তার চোখ লালচে, নিঃশ্বাস ভারী। কোনো কথা না বলে এলিন্ডারের কলার ধরে সোজা সিঁড়ির ধারে নিয়ে যায়। পরবর্তী মুহূর্তে এলিন্ডারের মুখে গিয়ে পড়ে এক শক্তভাবে। সে আর দাঁড়াতে পারে না, গড়াতে গড়াতে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। পুরো হলরুম নিস্তব্ধ, সঙ্গীত থেমে গিয়েছে, গলার আওয়াজ নেই কারো। সব চোখ তাকিয়ে আছে সিঁড়ির দিকে, যেখানে এলিন্ডার পড়ে আছে আর সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে জ্যাসপার, তপ্ত দৃষ্টি, আগুন ভরা নিঃশ্বাস নিয়ে। ফিওনা হতবাক, সে বুঝে ওঠে না কি বলবে। জ্যাসপার ধীরে ধীরে তার দিকে ফিরে তাকায়। তার চোখে এখনো আগুন জ্বলছে, কিন্তু ফিওনার চোখে ধরা পড়ে সেই আগুনের নিচে লুকানো এক ভয় আর ভালোবাসার আবেগ। হলরুম তখনও স্তব্ধ হয়ে আছে, সবার চোখ ফিওনার দিকে, তারপর এলিন্ডারের দিকে, যে সিঁড়ির দ্বিতীয় ধাপে পড়ে আছে। সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে জ্যাসপার, আর তার পেছনে দাঁড়িয়ে আছে ফিওনা।
পিঠ আড়াল করে। তবে হঠাৎ এক ঝড়ের গতি নিয়ে জ্যাসপার নেমে এলো উপরের সিঁড়ি থেকে। উপরের দিকে থেকে সারা হল জুড়ে বাজ পড়ার মতো গর্জে ওঠে জ্যাসপারের পদক্ষেপ। রাজকীয় ব্লেজারের বুকের বাম পাশে সোনালি ড্রাগনের শিরার মতো করে বসানো ছিল এক সূক্ষ্ম পিন, যা কেবল রাজপরিবারের সদস্যদের সামরিক সজ্জার অংশ হিসেবে ব্যবহৃত। তবে আজ সেটি ছিল জ্যাসপারের জন্য অস্ত্র। কোনো শব্দ ছাড়াই, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই জ্যাসপার সামনে এগিয়ে এসে এলিন্ডারের কলার চেপে ধরে তাকে এক টানে তার মুখোমুখি নিয়ে আসে। তুই চোখ বন্ধ রাখবি, তাই না? তার কণ্ঠ উঠে আসে আগ্নেয়গিরির ভিতর থেকে চাপা গর্জনের মতোই। সাথে সাথেই সেই পিন তুলে এক নিমেষে এলিন্ডারের চোখে ঢুকিয়ে দেয়। চিৎকারে ফেটে পড়ে এলিন্ডার। এক মুহূর্তে মুখ দিয়ে রক্ত বেয়ে নেমে যায়, চোখের মণি যেন গলে পড়ে যায় যন্ত্রণার তাপে। হল ঘরের বাতাস কেঁপে ওঠে। অতিথিরা হতবাক, কেউ জানে না ঠিক কিভাবে প্রতিক্রিয়া জানাবে। কিন্তু জ্যাসপার থামে না। তার চোখ ছিল আগুনের দাহ, আর দ্বিতীয় চোখটি লক্ষ্য করে হাত তুলছিল। আর এক মুহূর্ত দেরি হলেই সেই মুহূর্তে থারিনিয়াস, এথিরিয়ান আর প্রাসাদের প্রহরীরা এগিয়ে আসে। সবাই মিলে জ্যাসপারকে ধরে ফেলে, তার হাত থামিয়ে দেয়। জ্যাসপার আঙুলে তখনও রক্ত মাখা। জ্যাসপার দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আর আমার স্ত্রীর দিকে নজর দেওয়া মানে নিজের জীবনটার শেষ ঘন্টা বাজিয়ে দেওয়া। ফিওনা স্তব্ধ। এলিন্ডার মাটিতে পড়ে কাতরাচ্ছে। রক্ত ভেজা হাত দিয়ে সে তার এক চোখ চেপে ধরেছে। এখানে কেউ আর রাজকীয় আপ্যায়নের কথা মনে রাখলো না। সবাই শুধু চুপ করে দেখলো একজন প্রিন্স কিভাবে নিজের স্ত্রীকে অপমান থেকে বাঁচাতে আগুন হয়ে উঠল। হল ঘরে হাহাকার। এলিন্ডার মাটিতে পড়েছিল। চোখে চেপে ধরে শুয়ে থাকা সেই ভয়ানক আত্মচিৎকার এখন এক পশুর মতো হাহাকার করে দিয়েছিল। সামনে দাঁড়িয়েছিলেন রাজা ড্রাকোনিস। তার কণ্ঠ ছিল দৃঢ়, যদিও চোখে তীব্র রক্তক্ষরণ ঘটনা। এই ঘটনাটিও তাকে কিছুটা কাঁপিয়ে দিয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে যাও এখনই। রাজকীয় আদেশ ছড়িয়ে পড়ে হলঘরের প্রতিটি কোণে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এলিন্ডার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এক হাত দিয়ে রক্তাক্ত চোখ চেপে ধরে, আর রক্ত ভেজা আঙুল কাঁপা কাঁপা কণ্ঠে বলে। তবুও তার কণ্ঠে ছিল বিষ, আগুন, অভিমান আর এক নিঃশেষ হওয়া গর্বের সুর। এই সামান্য পৃথিবীর অর্ধমানবের জন্য আমার চোখ কেড়ে নিলি তুই জ্যাসপার? এলিন্ডার কাঁপতে কাঁপতে বলে। জ্যাসপারকে লক্ষ্য করে এক তীব্র দৃষ্টিতে তাকিয়ে সে বলে, তোর কাছে আমি কি, তোর ভাই নাকি একটা অবাঞ্ছিত আগন্তুক? তুই ভুলে গিয়েছিস আমার বোন তোর জন্য কেমন পাগল ছিল, সে কতটা বেশি ভালোবাসতো প্রিন্স। সে তো তোকে চেয়েছিল জীবনের থেকেও বেশি। চারিদিকে স্তব্ধতা। থারিনিয়াস আর এথিরিয়ান কেউ কিছুই বলতে পারে না। এলিন্ডার এক ধাপ সামনে এগিয়ে আসে। আমার বোন ছিল ভেনাসের সব থেকে সুন্দরী, সব থেকে গুণী আর সবচেয়ে শক্তিশালী নারী। সে তোকে সম্মান করেছিল, স্বপ্ন দেখেছিল তোকে বিয়ে করার। তুই বিনিময়ে তাকে ফিরিয়ে দিয়েছিলি কষ্ট। আর আজ তুই বিয়ে করেছিস এই পৃথিবীর একটা মেয়ে, যার জন্য তুই নিজের ভাইয়ের চোখ উপড়ে ফেললি। জ্যাসপার তার গর্জন আর ক্রোধকে আর ঠেকাতে পারছিল না। সে চিৎকার করে বলল, এই বাস্টার্ড, তুই কাকে সামান্য মেয়ে বলছিস? কাকে অপমান করছিস? তোর জিভ কেটে ফেলবো আমি এবার। ঠিক সেই মুহূর্তে এলিন্ডারের মা বাবা ঝপাট চমকে উঠল। তারা কোথাও একটা গিয়েছিল আর ফিরে এসে দেখে এই অবস্থা। দৌড়ে ছুটে গেল ছেলের এই অবস্থা দেখে। তাদের মুখে উদ্বিগ্ন আর বেদনার ছাপ। তারা তৎক্ষণাৎ ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে চাইল, কিন্তু জ্যাসপার বাধা দিল। স্টপ! এই মুহূর্তে এখান থেকে কেউ নড়বেন না। ও হসপিটালে যেতে পারবে না, এটা আমার আদেশ। তার ভয়ানক দৃষ্টিতে সবাই থরথর করে কাঁপছিল। আমি ওকে দেখাবো আমার ওয়াইফ আমার কাছে কতটা মূল্যবান, তারপর ও এখান থেকে যাবে। সেই সময় রাজা ড্রাকোনিস বাধা দিতে এগিয়ে গেলে জ্যাসপার তার ভয়ানক চোখে তাকালো। ড্রাকোনিস থেমে গেল, কারণ সে বুঝতে পারল জ্যাসপারের সামনে এই মুহূর্তে অত্যন্ত অবিচল থাকতে হবে। মামা ছুটে এসে ক্রুদ্ধ কণ্ঠে বলে, তুই আমার ছেলের চোখ নষ্ট করে দিলি কেন? জ্যাসপার ঠান্ডা গলায় বলল, কারণ আমার ফিওনা আমার ওয়াইফের দিকে কুনজর দিয়েছিল। সন্ধ্যার আকাশে এখনও রিসেপশনের আলো ছড়িয়ে আছে, কিন্তু হলরুমের ভেতরে বাতাস ভারী হয়ে আছে। মাত্র কয়েক মুহূর্ত আগের ঘটনার রেশ। এলিন্ডারের এক চোখ থেকে রক্ত ভেসে যাচ্ছে। সে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তার বাবা চোখে দুঃখ আর ক্ষোভ নিয়ে জ্যাসপারকে কিছু বলার আগেই এক পা এগিয়ে এসে বললেন, আমার ছেলেকে এখনই হাসপাতালে নিতে হবে। ও আর এক মুহূর্ত এভাবে থাকতে পারবে না। জ্যাসপার ঠান্ডা চোখে তাকিয়ে থাকলো তার দিকে। তারপর থার্নিয়াস আর এথিরিয়ানের দিকে কেবল একটা চোখের ইশারা করলো। দুজন তৎক্ষণাৎ বুঝে নিল আদেশ। এক ঝপটায় তারা
এলিন্ডারের বাবার 2 হাত ধরে ফেললো, শক্তভাবে চেপে রাখলো যেন সে আর নড়তে না পারে। ড্রাকনিস, সিলভা, আলভিরা সবাই রাজসিংহাসনের সামনে দাঁড়িয়ে। আজ জ্যাসপারের চোখে অন্যরকম এক নরম আভা আর মুখে দৃঢ়তা। সে একবার হাত তুলতেই হলরুমের দক্ষিণ দিকে দরজার গেট খুলে গেল। 4 জন রাজকীয় গার্ড ভিতরে প্রবেশ করলো। তাদের আদেশ দেওয়া হলো সেই জিনিস আনতে, আর তারাও পুনরায় ফিরিয়ে আনতে যায়। এরপর তারা আবার প্রবেশ করে হলরুমে। তাদের হাতে ছিল এক বিশাল রাজকীয় জাদু সিন্ধুক। সিন্ধুকটা ছিল লম্বা চওড়া, যেন মানুষের দাঁড়ানোর জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ আসন। সেই সিন্ধুকে ছিল ট্রান্সপারেন্ট, ভেতরটা স্পষ্ট দেখা যায় অথচ স্পর্শ করা যায় না। এর কাঠামো কাচের মতো স্বচ্ছ, কিন্তু ভেতর থেকে আলোর মতন এক সুরক্ষা বলয় ঘিরে রেখেছে। সোনালি রঙের ড্রাগনের খোদাই, পবিত্র প্রতীকের চিহ্ন, সব মিলে এক অভিজাত অথচ রহস্যময় আবরণ। গার্ডরা সেটিকে সিংহাসনের সামনে স্থাপন করলো। ঠিক তখনই দরজা দিয়ে প্রবেশ করলো অ্যাকুয়ারা ও লিউঝান। তারা বাসরের জিনিসপত্র আনতে গিয়েছিল। তাদের মুখে বিস্ময়। সবার চোখ তাদের দিকে ঘুরল, তবে তারা সরাসরি ড্রাকনিসের দিকে এগিয়ে গেল। জ্যাসপার কোনো শব্দ করল না, সবাই নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর জ্যাসপার ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ফিওনা তখনও দাঁড়িয়ে, পিঠে হাত রেখে কিছুটা অপ্রস্তুতভাবে। জ্যাসপার তার কাছে গিয়ে একটিও কথা বলল না। খুব যত্নে তার গাউনের চেইনটা লাগিয়ে দিল। চেইন লাগানোর পরে সে ফিওনার হাতটি ধরে নিচের দিকে নামাতে লাগলো, নিঃশব্দে কিন্তু দৃঢ় পদক্ষেপে। সবাই হাঁ করে তাকিয়ে রইল, কেউ কোনো কথা বলল না। নিচে এসে সে এক মুহূর্ত থামলো। তারপর ফিওনার চোখের দিকে তাকিয়ে খুব নরম কণ্ঠে বলল, তুমি জানো না তুমি আমার কাছে কতটা মূল্যবান। তারপর 2 হাত তুলে ফিওনাকে সেই সিন্ধুকে আলতো করে ঢুকিয়ে দিল। নয় আতঙ্ক, নয় শাস্তিতে, বরং যেন এক রাজকীয় ঘোষণায় ভেনাসকে জানিয়ে দিল এই অর্ধমানবী তার জীবন, তার গর্ব এবং তার সম্মানের প্রতীক। হল রুমে নিঃশব্দ, আলোয় ঝলমলের রিসেপশন যেন এক মুহূর্তে রূপ নিয়েছে এক রাজকীয় বিচারের মঞ্চে। সব অতিথি তাকিয়ে আছে সেই রাজকীয় সিন্ধুকের ভেতরে, যেখানে দাঁড়িয়ে আছে ফিওনা। একটুও কাঁপছে না, তার চোখে নেই কোনো আতঙ্ক, নেই হতবাক হওয়ার ছায়া, বরং এক ধরনের স্থির আত্মবিশ্বাস আর মৌন মর্যাদা যেন ঘোষণা করে দিচ্ছে সে শুধু একজন স্ত্রী নয়, একজন রানী। জ্যাসপার সামনে এসে দাঁড়ায়, সবার চোখের সামনে। তার চোখ স্থির এলিন্ডারের রক্তমাখা মুখে, তার কণ্ঠে বজ্রের মতো গভীরতা। তুই জানিস পৃথিবীর একমাত্র বিরল হীরা কোনটি? একটি নিঃশ্বাসের জন্য থামলো, তারপর উত্তর দেয় সে নিজেই, পিঙ্ক স্টার ডায়মন্ড। সেই হীরা যার একটাই প্রতিলিপি ছিল, আর আমি সেটা পৃথিবী থেকে নিয়ে এসেছি, আর সেটাই আমার ফিওনা। চারপাশে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে। জ্যাসপার তখন হাত তুলে সিন্ধুকের দিকে দেখিয়ে বলে, আর এই হিরেটা কেউ পাবে না, কেউ না। সবাই তার মূল্যবান জিনিস কোথায় রাখে? তাকে সিন্ধুকে রাখে, তাকে ঢেকে রাখে, আগলে রাখে, সবার চোখের আড়ালে। তার চোখে রাগে জলজল করছে। এবার গর্জে উঠে বলল, আমার ফিওনার দিকে যে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলবো, আর দরকার পড়লে সারা জীবনের জন্য ফিওনাকে সিন্ধুকে ভরে রাখবো, যেন কেউ তার কোমল মুখের এক ঝলকও দেখতে না পায়। কারণ সে আমার রাজত্বের সব থেকে মূল্যবান রত্ন, আর আমি তাকে কারো দৃষ্টির অগোচরে আসতে দেব না। এক পলক চোখ রাখে ফিওনার দিকে। সেই চোখে এখন রাগ নেই, শুধু সীমাহীন ভালোবাসা আর গভীর অধিকার বোধ। ফিওনাও শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। হলরুমে তখনও সাহস করেনি নিঃশ্বাস নিতেও। সবাই বুঝে গেল এটা প্রেম নয় কেবল, এটা এক রাজপুত্রের ঘোষণা, তার রানী কারো নয়, কেবল তারই। হলরুমে তখনও শ্বাসরুদ্ধকর নীরবতা। কেউ এগিয়ে আসে না, কেউ বাধা দেয় না। এলিন্ডার এক চোখ চেপে ধরে কষ্টে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে, আর তার বাবা মা দুজন মিলে তাকে রওনা দিচ্ছে হাসপাতালের দিকে। জ্যাসপারের মামা পেছন ফিরে দাঁড়ায়, তার চোখে জ্বলন্ত প্রতিজ্ঞার আগুন। তার কণ্ঠ ভারী, ধীরে ধীরে বলল, জ্যাসপার, তুই আমার ছেলের চোখ কেড়ে নিয়েছিস। আমি দেখছি এই অপমান, এই রক্তের বদলা আমি সময় মতো নেব। আজ শুধু চোখ নষ্ট করিসনি, আমার আত্মসম্মানকে পুড়িয়েছিস, আমার ছেলেকে সবার সামনে অপদস্থ করেছিস। আমি এটা ভুলবো না। তোর এই অহংকার আমি ভেঙে ফেলবো, সেদিন বেশি দূর না, মনে রাখিস। তার চোখে ছিল না দুঃখ, ছিল প্রতিশোধের দাবানল। সেই আগুনে সারা হলরুম যেন পুড়ে যেতে চায়। কিন্তু জ্যাসপার থেমে থাকেনি, সোজা তাকিয়ে থাকে তার মামার চোখে। তার ঠোঁটে এক তীক্ষ্ণ হাসির
ফুটে ওঠে। তার কণ্ঠে অটল দৃঢ়তা নিয়ে বলে, আপনার চরিত্রহীন ছেলেকে আমার রাজ্যে ঢুকতে দিয়েছি, এটাই অনেক বড় সৌভাগ্য। একটা ছেলে যে একের পর এক মেয়ের জীবন নষ্ট করেছে, তিনটে বিয়ে করেছে, তারপরে ছেড়ে দিয়েছে, সে শুধু দেহ দেখে সম্পর্ক করে, আর আপনি একজন বাবা হয়ে সেই ছেলের সব কিছু চোখ বুজে মেনে নেন। আপনি কি সত্যি ছেলের ভালো চাইতেন? জাসপারের চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে ক্রোধে। আজ আপনার ছেলের কুকর্মের ফল সে পেয়েছে, আর আপনি যদি সেই অন্যায়ের পক্ষে দাঁড়ান তাহলে আমি বলতে বাধ্য হব যে আপনার চরিত্র নিয়েও সন্দেহ আছে। সত্যিকারের বাবা হলে আপনি এমন ছেলে জন্মাতেন না, আর তার অপরাধ ঢেকে আসতেন না। জাসপারের শেষ কথা যেন বজ্রধ্বনির মতো ভেসে উঠল প্রাসাদের দেওয়ালে। মামা থমকে যায়। তার মুখ কঠিন, কিন্তু সে কিছুই বলে না। সে বুঝে গিয়েছে এখন কিছু বললে আরো অপমান আছে কপালে। সে ছেলেকে নিয়ে চলে যায়, কিন্তু পেছনে ফেলে যায় প্রতিশোধের নিঃশব্দ ঘোষণা। আর জাসপার তখনও দাঁড়িয়ে থাকে তার সিন্দুকের পাশে, যেখানে তার ফিওনা দাঁড়িয়েছে, একটা হীরের মতো অমূল্য বিরল। হল রুমে তখন এক রহস্যময় নিস্তব্ধতা। অ্যালিন্ডার আর তার পরিবার রাজপ্রাসাদ ছেড়ে চলে গিয়েছে, একটা ক্ষত নিয়ে, এক অভিমান নিয়ে, আর এক প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়ে। আলো কমে এসেছে, সোনালি ঝাড়বাতির আলোয় সিন্দুকটা তখনও মৃদু ঝলমল করছে। জাসপার এগিয়ে যায় ধীর পায়ে, রাজকীয় ব্লেজারের গলা পর্যন্ত বন্ধ, চোখে এক ধরনের আগুনের রেখা। সে থেমে দাঁড়ায় সেই স্বচ্ছ সিন্দুকের সামনে। তার চোখ ধীরে ধীরে কোমল হয়, কারণ ভেতরে দাঁড়িয়ে আছে সেই একমাত্র নারী যাকে সে চোখে চোখে রাখে, প্রাণে প্রাণে বাঁধে। সে হাত বাড়ায়, সিন্দুকের ঢাকনা একটানে খুলে ফেলে। ভেতরে দাঁড়িয়ে থাকা ফিওনা তাকিয়ে থাকে তার দিকে। তার মুখে কোনো ভয় নেই, নেই কোনো অপমান, নেই অভিযোগ, শুধু এক নীরব বিশ্বাস, এক নীরব শক্তি। জাসপার হাত বাড়িয়ে দেয় নিঃশব্দে, কিন্তু অত্যন্ত যত্নে। চলো পিঙ্ক স্টার ডায়মন্ড আমার, সে মৃদু স্বরে বলল। ফিওনা তার হাত ধরে, আর জাসপার তাকে ধীরে ধীরে তুলে আনে। তার চোখে ছিল গর্ব, তার স্পর্শে ছিল সুরক্ষা। ফিওনার গালে হাত রেখে জাসপার হঠাৎ থেমে বলে, আমি চাইনি এমন কোনো পরিস্থিতি করতে, কিন্তু আমার সহ্য হয় না কেউ তোমাকে নিয়ে অশোভন কথা বলুক, তোমার দিকে এমন নজরে তাকাক। তুমি জানো না তোমাকে নিয়ে কতটা পাগল আমি। ফিওনা শুধু তার দিকে তাকায়, চোখে জল নেই তার, কিন্তু জ্যোতির মতো কিছু একটা আছে। সে বলল, আমি জানি, আর এটাই যথেষ্ট প্রিন্স। আমার রক্ষক তুমি, আমার পৃথিবী, আমার ভেনাসও। হলরুমে যেন আবারও নিঃশ্বাস নিতে শুরু করে, সঙ্গীত আবারও ধীরে ধীরে বাজতে শুরু করে। রিসেপশনের সেই উত্তেজনার পরে একটু শান্ত, একটু স্নিগ্ধ মুহূর্ত। সিলভা তখন একটু চুপচাপ দাঁড়িয়েছিল এক কোণে। রাজসভার নরম আলোয় তার চুল ঝলমল করছে। সামনের দৃশ্যটা তার চোখে এখনো ভাসছে। জাসপার কিভাবে পুরো রাজসভায় ফিওনার জন্য সিংহের মতো দাঁড়িয়েছিল। হঠাৎ সে পাশ ফিরে দেখে এথেরিয়ান দাঁড়িয়ে আছে চুপচাপ গ্লাস হাতে। সিলভা হালকা হেসে বলে, তুমিও কি আমায় এমন ভালোবাসবে রিয়ান, এমন পাগলের মতো, যেমনটা প্রিন্স ভাইয়া ফিওনার জন্য করলো? এথেরিয়ান একবার তার দিকে তাকায়, চোখে সেই চিরচেনা ঠান্ডা কিন্তু গভীর কোমলতা। সে বলে, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি সিলভা, তবে ভাইয়ের মতো এমন পাগলামি তা বোধহয় পুরো মহাবিশ্বে আর কেউ করতে পারবে না, কারণ ওর ভালোবাসা ওটা ওর রক্তে মিশে থাকা আগুনের মতোই। সিলভা চোখ নামিয়ে হাসে, একটু লজ্জা পায়। তার কণ্ঠে একটু কান্না আর একটু আনন্দ মিশে যায়। তোমার ভালোবাসাও আমার কাছে কম কিছু না, সে বলে ধীরে। তুমি আমাকে পাগলের মতো নয়, বরং প্রতিদিন একটু একটু করে ভালোবাসো, যেমনটা আমি চাই তাতেই হবে। এথেরিয়ান একটু মৃদু হেসে গ্লাসটা নামিয়ে রাখে, তারপর সিলভার দিকে এগিয়ে এসে বলে, তাহলে এক কাজ করি, আজ থেকে পাগলামিটাও শিখে ফেলি শুধু তোমার জন্য। রিসেপশনের জৌলস ধীরে ধীরে স্তম্ভিত হয়ে এলো। একটা রাজকীয় সন্ধ্যা শেষ হলো নরম চাঁদের আলো আর মৃদু হাওয়ার ছোঁয়ায়। অতিথিরা ধীরে ধীরে প্রাসাদ ত্যাগ করলো। রূপালী পর্দার আড়ালে রাজবাড়ির ভিতরে তৈরি হলো এক নতুন অধ্যায়ের শুরু, বাসর রাত। এথেরিয়ান আর সিলভার ঘরটি সাজানো হয়েছিল রূপালী ফুল আর নীলাভ আলোয়। জানালার পাশে রাখা ছিল স্বচ্ছ স্ফটিকের একটা ল্যাম্প, যা থেকে ছড়িয়ে পড়ছিল নরম আলো। বিছানার চারপাশে পর্দার মতো ঝুলছিল হালকা নীল কাপড়, যেন স্বপ্ন আর বাস্তবতার মাঝামাঝি এক রাজ্য। থারিনিয়াস আর আলবিরার কক্ষ সাজানো হয়েছিল রক্ত লাল গোলাপ ও সোনালী রঙের পর্দায়। নিঃস্নিগ্ধ চন্দ্রালোকিত রাত্রি, প্রাসাদের দোতলার ঝুলন্ত বাগান ঘিরে হালকা হাওয়া বয়ে চলেছে। সবার চোখের আড়ালে বাসর ঘরের
বাসর রাতের ঘর দুটি যেন এক একটা আলাদা রাজ্য, এক একটা স্বপ্নের জগৎ। সিলভা ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। তার গায়ে হালকা নীল রঙের স্যাটিনের গাউন, সোনার মতো ঝলমল করছে তার ত্বক, চোখে জড়ানো একটু দ্বিধা, একটু কৌতূহল। এথিরিয়ান দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। তার চোখে কেমন এক আলো, স্নিগ্ধ নরম, আগুন ছাড়া উষ্ণতা। তুমি কি জানো এই রাতটার জন্য আমি কত অপেক্ষা করেছি? তার কণ্ঠে ছিল মৃদু বজ্রধ্বনি। সিলভা মুখ তুলে তাকালো। তুমি কি ভেবেছিলে আমি তোমার হব কখনো? আমি কখনো ভাবিনি, আমি শুধু বিশ্বাস করতাম। এথিরিয়ান তার কাছে এসে দাঁড়ায়, তার কাঁধে হাত রাখে, তারপর ধীরে ধীরে তার কপালে ঠোঁট রাখে। সিলভা চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ভেতর রক্ত গরম হয়ে ওঠে। সে অনুভব করে এথিরিয়ানের হাত তার কোমর ঘিরে ধরেছে, তাকে আরো কাছে টেনে নেয়। আলবিরা জানালার পাশে বসে চুল আঁচড়াচ্ছিল। তখন থারিনিয়াস পেছন থেকে এসে বলে, চুপ করে বসে থেকো না, বউ হওয়ার পর এত সিরিয়াস হলে চলে নাকি? আলবিরা ঠোঁট কামড়ে হেসে বলে, আমি ভাবছি আমার জীবনটা এখন থেকে রোমাঞ্চে ভরা হবে কিনা। থারিনিয়াস তার পাশে এসে বসে। তোমার সঙ্গে থাকাটাই মানে রোমাঞ্চ। তবে এখন আমি চাই তুমি আমাকে এবার সত্যি করে বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো। আলবিরা একটু চুপ থাকে, তারপর বলে, তুমি আমার দুর্বলতা হয়ে গেছো, এটা কতটুকু ভালোবাসা হয়? থারিনিয়াস তার মুখ দু হাতে ধরে ধীরে ধীরে তাকে চুমু খায়, তারপর বলে, তুমি জানো না আমি কতবার তোমার মুখটা কল্পনা করে ঘুমিয়েছি। আজ সেই মুখ আমার সামনে, আমার নিজের। রাত গভীর, ঘরের বাতিগুলো নিভে আছে, কেবল জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে। বিছানার চাদরে সিলভা দাঁড়িয়ে আছে সিল্কের ফিনফিনে গাউনে, যা তার শরীরের প্রতিটি বাঁকে প্রকাশ করছে। এথিরিয়ানের চোখ যেন ঠিক আগুনের মতো উজ্জ্বল। সে ধীরে ধীরে এগিয়ে আসে, প্রতিটি পা তার ভেতরের তৃষ্ণা নিয়ে এগিয়ে আসে। সে সিলভার গালে হাত রাখে, গভীর কণ্ঠে বলে, তুমি জানো আমি শুধু তোমাকে ভালোবাসি না, তোমাকে চাই, প্রতিটি শ্বাসে, প্রতিটি রক্তবিন্দুতে। সিলভার কাপা গলায় বলে, তোমার ছোঁয়ায় আমি গলে যাই, ছুঁয়ে ফেলো আমাকে, সম্পূর্ণ করে দাও আজ। এথিরিয়ান আর এক মুহূর্ত দেরি করে না। সে এক ধাক্কায় সিলভার কোমরে হাত রেখে তাকে বিছানায় শুয়ে ফেলে। তারপর ধীরে ধীরে তার গাউনের ফিতা খুলে দেয়। কাপড়ের প্রতিটি খসে পড়া টুকরো যেন চাঁদের আলোতে গলে যায়। সিলভার শরীরের ওপর তার ঠোঁট চলে যায়, গলার হাড় থেকে শুরু করে বুকের মাঝ অবধি পেরিয়ে নাভিতে। প্রতিটি চুমুতে সে লিখে যায় এক একটা কবিতা। সিলভার দেহ হালকা কাঁপছে, শ্বাস দ্রুত, কণ্ঠে মৃদু কাতরানির ধ্বনি, আরও থামো না, আমাকে তোমার করে নাও। এথিরিয়ান সারা শরীর দিয়ে অনুভব করে সেই আকুলতা। তার নিজের পোশাকটা খুলে ফেলে, পেশিবহুল শরীরে চাঁদের আলো পড়তেই সিলভা চোখ বন্ধ করে ফেলে। সে ফিসফিস করে বলে, তোমাকে ছুঁয়ে তোমার ভেতরে হারিয়ে যেতে চাই। আজ রাতটা শুধু হোক আমার, আর শুধু হোক আমাদের। তারপর এক গভীর মিলনে তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়। ঘরের নিঃশব্দ ঢেউ, দুজনের গলায় উঠে আসা শ্বাস আর দেহের উত্তেজনা, আর ঠোঁট থেকে ঠোঁটের আগুন। তাদের মিলনের শব্দ যেন জানালার বাইরের চাঁদ পর্যন্ত পৌঁছে যায়। সিলভার গলা কাঁপে, ভালোবাসি তোমায় রিয়ান, অনেক অনেক বেশি। এথিরিয়ান উত্তর দেয়, যতক্ষণ আমি বাঁচব তোমার এই শরীর, এই মন সব আমার। আজ রাতের পরে তুমি, শুধু তুমি থাকবে না। আলবিরা সিল্কের সাদা নৈবেদ্য গাউনে দাঁড়িয়ে আছে আয়নার সামনে, ঠোঁটে আগুন, চোখে বিদ্যুৎ। থারিনিয়াস কাছে এসে বলে, তুমি জানো না আমি আজ রাত ঘুমাবো না, তোমার দেহের প্রতিটি রেখায় আমার মুখস্থ করতে চাই। আলবিরা তার দিকে তাকিয়ে হাসে, তবে এসো দেখে নাও কে আগে জ্বলে পড়ে ছাই হয়। থারিনিয়াস এক ধাক্কায় তাকে আরো কাছে টেনে আনে, চুমু, কামড়, স্পর্শ সব যেন জ্বালিয়ে দেয় তার রক্তে। আলবিরা ফিসফিস করে বলে, আমি তোমার, কিন্তু আদেশে নয়, পাগলামিতে। সেই রাতে ঘরের প্রতিটি কোণ গরম হয়ে ওঠে। চাদর, বালিশ, বিছানা সব গলে যায় তাদের উত্তাপে। শরীর বেয়ে নেমে আসে ঘাম, ঠোঁট বেয়ে ওঠে শব্দ। আরো কাছে এসো, বলে আলবিরা। তোমাকে হারাতে চাই, বলে থারিনিয়াস। তারা জড়িয়ে থাকে, ধীরে ধীরে গভীরতার ছোঁয়া, এমন যেন কাল আর অস্তিত্ব বলতে কিছু নেই। ওদের সেই মিলনের রাত শুধু শরীর নয়, অস্তিত্ব পর্যন্ত এক করে দেয়। পরদিন সকাল, রাজপ্রাসাদের সম্মেলন কক্ষে সবাই উপস্থিত। ড্রাকোনিস নিজে আসনে বসে আছেন, পাশে ফিওনা, জ্যাসপার, এথিরিয়ান, লিউঝান, সিলভা, থারিনিয়াস, আলবিরা এবং একোয়ারা এক এক করে বসেছে। ঘর জুড়ে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ড্রাকোনিস ধীরে ধীরে উঠে দাঁড়ালেন,
তার চোখে এক বিষণ্ণ দৃঢ়তা। ড্রাকনিস বললেন, আজ আমি এমন এক সত্য প্রকাশ করতে যাচ্ছি যা দীর্ঘদিন গোপন ছিল, এমনকি আমার নিজের সন্তানদের কাছ থেকেও। অ্যাকুয়ারা। সবাই চমকে তাকায় অ্যাকুয়ারার দিকে। অ্যাকুয়ারা নিজের নাম শুনে কিছুটা অবাক হয়। ড্রাকনিস চোখ নামিয়ে ধীরে ধীরে বলা শুরু করেন, অ্যাকুয়ারা, তুমি শুধু এই রাজ্যের একজন সাধারণ ড্রাগন মেয়ে নয়, তুমি আমার প্রয়াত ভাই ড্রাইগনাসের মেয়ে। ঘর জুড়ে হঠাৎ নিস্তব্ধতার মধ্যে ফিসফিস শুরু হয়। জ্যাসপার উঠে পড়ে। জ্যাসপার অবাক হয়ে প্রশ্ন করে, কি বলছেন আপনি? চাচা তো মারা গিয়েছিল বহু বছর আগে, আর তিনি তো কখনো বিয়েও করেননি। ড্রাকনিস গভীর দৃষ্টিতে তাকালেন জ্যাসপারের দিকে। ড্রাকনিস বললেন, সে এক মানবীকে ভালোবেসেছিল, কিন্তু সেই ভালোবাসা এই রাজ্যের কেউ মেনে নিতে পারেনি। তার সেই মানবী স্ত্রী যখন 6 মাসের গর্ভবতী ছিল, আমাদের কিছু অভিজাত সদস্য তাকে হত্যা করে, কিন্তু তার পেটের বাচ্চা তখনও জীবিত ছিল। আমি তখন জানতাম রাজ্যের নিয়ম বাঁচাতে হলে আমার ভাইয়ের সন্তানকেও বাঁচানো যাবে না। কিন্তু তিনি থেমে গেলেন। গলার স্বর কেঁপে উঠল। ড্রাকনিস চোখে জল। তিনি বলেন, আমি পারিনি আমার ভাইয়ের রক্ত শেষ চিহ্নটাকে শেষ করে দিতে। আমি গোপনে সেই বাচ্চাটাকে সরিয়ে ফেলি, তাকে লুকিয়ে রাখি, রক্ষা করি, লালন করি। অ্যাকুয়ারা, তুমি সেই শিশু। ঘরে যেন হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়। অ্যাকুয়ারা নিঃশব্দে উঠে দাঁড়ায়, চোখে বিস্ময়। অ্যাকুয়ারা হতভম্ব হয়ে বলে, আপনি কি বলছেন? আমি একজন রাজকুমারীর মতো? আমি একজন অভিজাত বংশের ড্রাগনের রক্ত বহন করি? ড্রাকনিস মাথা হেঁট করে হাস্যযোগ ভঙ্গি করলেন। ড্রাকনিস পুনরায় হেসে বললেন, আমার সবচেয়ে মর্মান্তিক সত্য হলো, পরবর্তীতে জানা যায় তোমার মা পুরোপুরি মানবী ছিলেন না। তিনি ছিলেন একজন অর্ধ ড্রাগন, অর্ধ মানবী। অর্থাৎ তুমি ছিলেন বিশুদ্ধ রাজরক্তের উত্তরসূরি। জ্যাসপার, ফিওনা, ড্রাকনিস, এথিরিয়ান, সিলভা, থারিনিয়াস, আলবিরা, লিওজান ও অ্যাকুয়ারা সবাই দাঁড়িয়েছে, নিঃশব্দ হয়ে আছে। হঠাৎ করে দেবতা আব্রাহার উপস্থিত হয় সেখানে, আর ধীরে ধীরে অ্যাকুয়ারার দিকে এগিয়ে যান। তার চোখ যেন অতীত আর ভবিষ্যৎ একসঙ্গে দেখতে পাচ্ছেন। আব্রাহার ধীর ও গম্ভীর স্বরে বলেন, এই কন্যার মধ্যে আমি চিনি এক পুরনো আত্মাকে। 1 শতাব্দী আগে এক সাহসী রাজ্যের এক ড্রাগন কন্যা ছিল, থেরনের সৎবোন। এক রক্ত, এক শক্তি। সেই যুদ্ধে আগুনে পুড়ে মারা যায়, কিন্তু তার আত্মা বিশ্রাম নেয়নি। আজ সে ফিরে এসেছে অ্যাকুয়ারার রূপে। ঘর জুড়ে শ্বাস বন্ধ করে থাকে নীরবতা। এথিরিয়ান ফিসফিস করে বলে, একই আত্মার পুনর্জন্ম? ফিওনা তখন বলে ওঠে, তাহলে একু শুধু চাচার মেয়ে নয়, সে একজন পুরনো যোদ্ধা আত্মার বহন করছে। আব্রাহার মাথা ঝুঁকিয়ে বলেন, তাই। তার রক্তে 2 শক্তির ধারা বইছে, অতীত ও বর্তমানের সেতুবন্ধন সে। জ্যাসপার চমকে ওঠে, তাহলে যদি একর আমার সৎ বোনের পুনর্জন্ম হয়, তাহলে ফিওনার ভাই অর্ডান, সেও কি ফিরে এসেছে? সবাই গুঞ্জন ছড়ায়। ড্রাকনিসের কঠিন চোখে আব্রাহার দিকে তাকিয়ে বলে, দেবতা আব্রাহার, ফিওনার ভাই অর্ডান, সে কি ফিরে এসেছে? আব্রাহার কিছুক্ষণ চুপ থাকেন, তারপর খুব ধীরে বলেন, সে এখনো গোপন। সময় এলে জানা যাবে। কিছু আত্মা একসঙ্গে ফিরে আসে, আবার কেউ হারিয়ে যায় সময়ের মধ্যে। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে আসে অ্যাকুয়ারার দিকে। তার চোখে অদ্ভুত কোমলতা। সে থেমে যায় অ্যাকুয়ারার সামনে, নীরব মুহূর্ত। তারপরে সে হাত বাড়িয়ে অ্যাকুয়ারার মাথার উপর রাখল। জ্যাসপার নরম কণ্ঠে বলে, তুমি আমার বোন, আমাদের রক্তের। তুমি কি এখন আফসোস করছো তোমার পরিচয় লুকিয়েছিল এতদিন? অ্যাকুয়ারা মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকে। বাতাসে চুল উড়ে যায়, চোখে জল চিকচিক করে। তারপর মুখ তুলে সরল কিন্তু দৃঢ় গলায় বলে, না প্রিন্স, আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকে, তাতে কোনো অভাব ছিল না। আপনি সবসময় আমাকে বোনের মতোই ভালোবেসেছেন। আমি আফসোস কেন করব? সে এক পা এগিয়ে আসে, গলা কেঁপে যায়, কিন্তু কথায় আত্মবিশ্বাস স্পষ্ট। আর আমাদের কিং, তিনি আমাকে বাঁচানোর জন্যই তো আমার পরিচয় লুকিয়েছিলেন। যদি না লুকাতেন, আমি হয়তো আজ বেঁচেই থাকতাম না। তিনি ছিলেন আমার বাবার ভাই, কিন্তু থেকেছেন আমার জন্য একটা রক্ষকের মতো। জ্যাসপার তখন গভীর চোখে তাকায়, তারপর একটানা বলে, তাহলে আজ থেকে তুমি শুধু অ্যাকুয়ারা নও, তুমি আমার বোন, আমার রাজপরিবারের গর্ব। এখন থেকে যদি কেউ তোমার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আগেই আমাকে উত্তর দিতে হবে। ড্রাকনিস তখন গম্ভীর কণ্ঠে বললেন, আগামীকাল আমি রাজ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব তোমার পরিচয়। সবার সামনে আমি জানাবো, তুমি শুধু অ্যাকুয়ারা নও, তুমি আমার ভাইয়ের রক্ত, তুমি এলড্রা রাজ্যের প্রিন্সেস। তারপর তুমি চাইলে পৃথিবীতে যেতে পারবে লিওঝানের সাথে। এই কথা শুনে এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর লিওঝান উত্তেজিতভাবে বলে,
লিউজান চোখ বড় বড় করে, তাহলে একবারে শুধু ড্রাগন সদস্য নয়, সে এলড্রা রাজ্যের একজন রাজকুমারী। তার চোখে সম্মান আর আনন্দ ঝলমল করে। ফিওনা এগিয়ে আসে, মৃদু হাসে, গলা বুঝে আসে আবেগে। আমি আজকে খুব খুশি একু, তোমার সুন্দর একটা পরিচয় খুঁজে পেলে। সে একোয়ারাকে শক্ত করে জড়িয়ে ধরে। আলবিরাও এসে তাদের দুজনকে একসাথে আঁকড়ে ধরে। একোয়ারা চোখের জল ধরে রাখতে পারে না। সে ধীরে ফিসফিস করে বলে, আমি কৃতজ্ঞ, এত ভালোবাসা পেয়েছি, পরিচয় পেয়েছি, সম্মান পেয়েছি। আমার পরিবার হারালেও নতুন একটি পরিবার পেয়েছি। জাসপার তখন পাশে দাঁড়িয়ে বলে, জাসপার হাসি মুখে, এখন থেকে তোমার কাঁধে শুধু এক বোন নয়, এক রাজকুমারের দায়িত্ব। তুমি প্রস্তুত তো? একবার মুচকি হেসে বলে, আপনার মতো ভাই থাকলে আমি সব দায়িত্ব নিতে প্রস্তুত প্রিন্স। 2 মাস কেটে গিয়েছে। ফিওনার পেট হালকা ফুলে উঠেছে। জীবনের এক নতুন আশায় ভরে গিয়েছে সে। ড্রাগনের সন্তান 8 মাসের বদলে 6 মাসে ভেনাসের আলো দেখার কথা। তাই ফিওনার অন্তরে অদ্ভুত এক উত্তেজনা মিশে আছে। ছোট্ট প্রাণের হার্টবিট স্পন্দিত হতে শুরু করেছে, যেন এক নতুন জীবনের সুর বাজছে তার অন্তরে। কিন্তু সেই সুখের মাঝেও ফিওনার পেটে এক গভীর যন্ত্রণা বেড়ে চলেছে, তীব্র অসহনীয় ব্যথা, যা তাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। সবাইকে ভিন্ন একটা মুখ দেখায় সে, হাসি খুশি আর সবকিছু ঠিক আছে বলার ভান করে, অথচ আড়ালে একলা নিভৃতে চোখের থেকে অশ্রু ঝরায় সে। কারো কাছে সে এই বেদনা প্রকাশ করতে পারে না, নিজের ভিতরে লুকিয়ে রাখে সব যন্ত্রণা। একদিন সন্ধ্যার সোনারি আলোয় জাসপার হঠাৎ ফিওনার দিকে নজর দিল। ফিওনার পেটের দিকে এক হাত চেপে ধরেছে, মুখে অশ্রু ঝরে পড়েছে, বেদনার ছাপ স্পষ্ট। সে নিজেকে ধরে রাখতে পারছে না, ব্যথা জর্জরিত মন আর দেহের ভার সে সহ্য করতে পারছে না। জাসপার চোখে সেই দৃশ্য পড়তেই তার হৃদয় তীব্র কষ্টের ঢেউ উঠল। সে দ্রুত ফিওনার কাছে এগিয়ে এলো, কাঁদতে থাকা ফিওনার হাতগুলোকে আলতো করে ধরল। ফিওনা, কি হয়েছে তোমার? তুমি আমাকে কিছু বলো না কেন? ফিওনার চোখে গভীর বিষাদ, অথচ সে জানে এখন মিথ্যা বলা আর সম্ভব নয়। বুকের ভেঙে ওঠা ব্যথা আর হৃদয় দ্বন্দ্বের মাঝে সে ধীরে ধীরে জাসপারের দিকে তাকালো, যেন তার সমস্ত আস্থা তাকে সাহায্য করার জন্য। ফিওনা কাঁদতে কাঁদতে বলল, পেটটা খুব ব্যথা করছে অনেকদিন ধরে, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। জাসপার আর দেরি করল না, সঙ্গে সঙ্গে ডক্টর অগ্নিসকে খবর পাঠালো। ডক্টর অগ্নিস দ্রুত এলো, ফিওনার যত্ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো। তার মুখে চিন্তার ছাপ। রিপোর্ট কাল আসবে, ডক্টর অগ্নিস জানালো। ততক্ষণ যেন ফিওনা আর বেশি কষ্ট না পায়, খুব সাবধানে থেকো, আমি মেডিসিন দিয়ে যাচ্ছি। জাসপার ফিওনার হাত শক্ত করে ধরে থাকলো। তার চোখে ছিল অসীম চিন্তা আর আশঙ্কা। সে জানতো আজকের রাতটা তাদের জীবনের সবথেকে কঠিন রাত হতে চলেছে।